অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। ওয়েলকাম ব্যাক। অজানা সত্যে আবারও সকলকে স্বাগত। আজ শনিবার, ঘড়িতে বাজে রাত 10টা এবং আমি আবারও এসে গেছি আরও একটি নতুন ভৌতিক এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনারা শুনবেন একটি ঘটনা আমাদের চ্যানেলের একজন পুরনো শ্রোতা এবং যিনি আমাদের রীতিমতো ঘটনা পাঠিয়ে চলেছেন, তিনি আর কেউ নয়, আমাদের নন্দিনীদির ঘটনা। বেশ বড় একটি ঘটনা আপনারা আজকে শুনতে চলেছেন এবং আশা করছি ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে। আরও একটা বিষয় আপনাদেরকে জানানোর রয়েছে, আমি খুব একটা ভিউজের দিকে লক্ষ্য রাখি না, তবে ইদানিং আমি দেখলাম যে চ্যানেলের রিচটা একটু ডাউন করেছে। তো আমি সকলের কাছে এটাই রিকোয়েস্ট করব যে আপনারা একটু বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করুন এবং লাইক করুন। আর যারা যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দিন, যাতে ভালো ভালো কাজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আরও একটি জিনিস বলার আছে, যদি আপনারা আমার সঙ্গে ঘটনা শেয়ার করতে চান বা যদি আপনারাও চান আপনাদের ঘটনা আমাদের অজানা সত্যে শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে ঘটনা মেইল করে পাঠাতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সের প্রথমে আমার ইমেল আইডি ছাড়াও আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার প্রতিটি লিঙ্ক পেয়ে যাবেন। তো যেইভাবে আপনার সুবিধা আপনারা সেইভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার ঘটনা আপনারা আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন। তো শুরু করছি আজকের ঘটনা। নন্দিনীদি যেমন করে ঘটনাটি লিখেছেন আমি তেমন করেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, এই ঘটনাটা আমি সংগ্রহ করেছি রাখি দিদির কাছ থেকে। পেশায় সে একজন কনভেন্টের টিচার এবং একজন সোশ্যাল ওয়ার্কার। আমি ঘটনা সংগ্রহ করে যে ইউটিউবে পাঠাই আর সেটা শোনানো হয়, সেটা রাখি দি শুনে বলল, আমি আমার নিজের চোখে দেখা একটা ভয়ঙ্কর ঘটনা তোকে বলছি, তুই লিখে পাঠাস। তো আমি রাজি হয়ে গেলাম। এবার সরাসরি রাখিদির মুখ থেকে যেইভাবে আমি ঘটনাটা শুনেছি ঠিক তার ভাষ্য মতে আমি তোমাকে ঘটনাটা লিখছি। আমি তখন MA ফাইনাল ইয়ারে পড়ছি। প্রচুর টিউশন করতাম আর তার সাথে নিজের পড়াও করতাম। এমনই একদিন টিউশন করে বাড়ি ফিরছি, তখন পেছন থেকে এক ভদ্র মহিলা আমায় ডাকছিলেন। পেছন ফিরে দেখলাম, কিন্তু তাকে আমি চিনতে পারিনি। তিনি কাছে এসে বললেন, কিছু মনে করো না গো, পেছন থেকে ডাকলাম বলে। তোমার নাম রাখি তো? আমি তখন বললাম, হ্যাঁ, আমার নাম রাখি। তিনি তখন বলে উঠলেন, তুমি টিউশন পড়াও আমি সেটা জানি, বলছি আমার ছেলে মেয়েকে পড়াবে গো, খুব ভালো হয় তাহলে। আমি তখন তাকে বললাম, এভাবে রাস্তায় তো কথা হয় না, আপনি ওদের নিয়ে আমার বাড়িতে আসুন, তারপর বলছি পড়াবো কিনা। তিনি বললেন যে তিনি আগামীকাল আসবেন আমার বাড়িতে। এই বলে তিনি চলে গেলেন। পরের দিন বিকেলের দিকে তিনি তার ছেলে মেয়েকে নিয়ে আমার বাড়িতে এলেন। ছেলেটা পড়ে ক্লাস 4-এ আর মেয়েটা পড়ে ক্লাস 8-এ। দুজনই বেশ কথা বলে আর চঞ্চল। প্রথমে রাজি হইনি, কিন্তু ওদের মায়ের কথা শুনে আমার মা বলল, পড়িয়ে দেখ না 1 মাস,
ভালো না লাগলে তখন ছেড়ে দিস। আমি বলে দিলাম, কামাই করা কিন্তু চলবে না, আর পড়া ঠিক করে বুঝে নিয়ে প্রতিদিন পড়া দিতে হবে। আমি কিন্তু গিয়ে পড়াতে পারবো না, এসে পড়তে হবে। এই কথা শুনবার পর সেই বাচ্চা দুটির মা রাজি হলেন। এরপর আমি শুরু করলাম সেই দুটো বাচ্চাকে পড়ানো। শুরুতেই বুঝে গিয়েছিলাম দুজনের একজনেরও পড়ায় মন নেই, দুটোই ফাঁকিবাজ, সিরিয়াস নয় একেবারেই। বাড়িতেও তাদের তেমন চর্চা নেই এই পড়াশুনো বিষয়ে। ওদের মাকে জানালাম সব কথা। তিনি বললেন, বাড়িতে তো দেখানোর কেউ নেই, তিনি নিজেও বেশি দূর লেখাপড়া করেননি, তুমি একটু নিজের মতো করে পড়াও। কি আর করি, তেমনই করলাম। এবার কিছুটা প্রোগ্রেস হলো তাতে। তবে ছেলে মেয়ে দুটি মনের দিক থেকে খুবই ভালো। দুজনের মুখে সবসময় হাসি লেগেই আছে। বেশি কথা বলতো মেয়েটা। ওদের নাম ছিল জবা আর রাজু। ওরা একদিন জোর করেই আমায় ওদের বাড়ি নিয়ে যায়। রাস্তায় দেখা হলেই সে কি খুশি ওদের। এইভাবেই চলছিল সবকিছু। বকাও দিতাম, বোঝাতামও। এইভাবেই ভালো মতোই এগোচ্ছিল সবকিছু। এরই মাঝে শুনছিলাম ওদের বাড়ির প্রপার্টি নিয়ে একটা ঝামেলা চলছে, ওদের কাকা কাকিমা আর ঠাকুমার সঙ্গে। জবার বাবা হচ্ছে বড়। এই ঝামেলাটা দিন দিন বাড়তে লাগলো। ওরা এসে সেই ঘটনাগুলো আমাকে বলতো, এমনকি ওদের মাও। আমরা বাইরের লোক, তাই শুনতাম, কিন্তু কিছু বলতাম না। আর সত্যি বলতে গেলে কি বা বলবো, একটা ভালো লয়ারের কাছে যেতে বলি। বাড়িটা জবার দাদুর নামে। দাদু মুখে মুখে দুই ছেলেকে ভাগ করে দিয়ে গেছিলেন, কিন্তু ছোট কাকা এখন পুরো বাড়িটাই নিয়ে নিতে চাইছেন। জবার বাবার একটা পান এবং সিগারেটের দোকান, কোনো রকমে চলে তাদের সংসারটা। জবার মামারা অনেকটা হেল্প করে ওদের। এরপর কিছুদিন ধরে দেখা যায় জবা এবং রাজু কেউই পড়তে আসছিল না। মা বলল, তুই ওদের বাড়ি তো চিনিস, যা একবার দেখে আয় তো। আমার ইচ্ছে না থাকলেও আমি গেলাম ওদের বাড়িতে। গ্রাউন্ড ফ্লোরে জবার কাকা থাকেন, আর ফার্স্ট ফ্লোরে ওরা থাকে। বাড়ি গিয়ে দেখলাম জবার শরীর খুবই খারাপ, খুব জ্বর এসেছে। গত 4 থেকে 5 দিন ধরে তাকে ডাক্তার দেখানো হচ্ছে। ব্লাড টেস্টেও কিছু ধরা পড়েনি। মেয়েটাকে দেখে আমার খুবই খারাপ লাগলো। আমি বাড়ি ফিরে এলাম। কদিন পর আমি আবারও গেলাম। এবার গিয়ে দেখি বাড়ির পরিবেশটা অন্যরকম, কেমন যেন সব চুপচাপ। জবার মা আমাকে দেখবার পর কেঁদে ফেললেন। তিনি বললেন, আমার মেয়েটার কি হয়েছে গো, আমি বুঝতেই পারছি না। সারা দিন কিছু খায়নি, স্নান করে না, তাকায় না, চুপ করে বসে থাকে, রাতেও ঘুমায় না। অদ্ভুত শব্দ করে আর হেসে হেসে বলে, শেষ করে দেব, তোদের সব কটাকে শেষ করে দেব। এইসব কথা শুনবার পর আমি জবাকে দেখতে ভেতরে গেলাম। ঘরে ঢুকে দেখি জবা ঘরের অন্ধকার কোণে গুটি মেরে বসে আছে। মাথার চুলগুলো খোলা আর এলোমেলো। ঘরটা যেন বেশ ঠান্ডা, গায়ে কাঁটা দিচ্ছে।
আমার একটু ভয় লাগলো। মনে মনে নিজের ইষ্ট দেবতার নাম জপ করতে লাগলাম। একটু কাছে গিয়ে ওর নাম ধরে ডাকলাম, কিন্তু ও কোনো সাড়া দিল না। কিছুবার ডাকার পর ও দুলে উঠল আর বলল, চলে যা, চলে যা এখান থেকে, নইলে তুইও বাঁচবি না। আমার সারাটা শরীর কেঁপে উঠল। তবুও বললাম, কি হচ্ছে এসব তোর? লেখাপড়া সব বাদ দিয়ে কি করছিস এই সব? সবাই তোকে নিয়ে খুব চিন্তায় রয়েছে। কি হয়েছেটা কি তোর? বল আমাদের। বলার পর মুখ তুলে যখন ও তাকালো, আমার সারা শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। পা দুটো যেন অসাড়, মেঝেতে আটকে গেছে। ওর চোখ দুটো লাল রক্তে যেন ভরে রয়েছে। মুখের চামড়া ফাটা ফাটা, ফ্যাকাশে হয়ে গেছে সারা মুখটা। আমি নিজের গলার কৃষ্ণের লকেটটা হাত দিয়ে ওর সামনে ধরলাম। ও চিৎকার করে চোখ বন্ধ করে নিল। লকেটটা ওর কপালে চেপে ধরলাম, আর সঙ্গে সঙ্গে ওর মাও এসে আমাকে সাহায্য করলো। মনে হলো কি একটা যেন আমাদেরকে ধাক্কা মেরে দৌড়ে বেরিয়ে গেল। এরপর জবাকে ধরে বিছানাতে শুইয়ে দিলাম। ও ঘুমোচ্ছে। আমি নিজের গলার লকেটটা ওর গলায় পরিয়ে দিলাম আর বললাম, কাকিমা, ওর গলাতেই যেন এটা থাকে, এটাকে ভুলেও খুলবেন না। কিছু একটা খারাপ হয়েছে ওর সাথে। আপনি বাপের বাড়িতে খবর দিন, আর সেরকম কাউকে জানা থাকলে খবর দিন। বাড়ি ফিরে মাকে সবটা বললাম। শুনে মা আমাকে খুব বকা দিলেন। আমি জানি মা আমার জন্যই ভয় পাচ্ছিল। আমি স্নান সেরে নিয়ে কৃষ্ণের আরও একটা লকেট পরে নিয়েছিলাম। এখানে বলে রাখি, রাখিদিরা পরম বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত। ছোট থেকেই জব টব সব করে এবং পিওর ভেজিটেরিয়ান। এরপর জবা একটু সুস্থ হতেই জবার বাবা অসুস্থ হয়ে পড়েন। এই ভয়ে জবার মা রাজুকে মামার বাড়িতে পাঠিয়ে দিলেন। ওদের এমন দুর্দিনে পাড়ার সবাই এবং আত্মীয় স্বজনরা চিন্তিত হলেও বাড়িতে নিজের ঠাকুমা এবং কাকা কাকিমারা বেশি খুশি। কাকি নাকি ইঙ্গিত করে বলতো, কেমন মজা দিলাম, এবার ভালো লাগছে তো, সামলা এটাকে। আমাদের সঙ্গে লাগতে আসলে এমনটাই হবে। যদি বাঁচতে চাস তাহলে বাড়ি ছেড়ে চলে যা। জবার মা কাঁদে, ঝগড়া করে, কিন্তু সুরাহা কিছুই করতে পারে না। দিনের আলোতেও ঘরগুলো কেমন যেন অন্ধকার। রাতে কত রকমের শব্দ হতে থাকে। রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ এবং আরো নানান শব্দ। জবা লকেটটা গলা থেকে কখন যে খুলে ফেলেছে সেটা ওর মা জানে না। ওর অবস্থা আবার আগের মতো হয়ে যায়। বাবা আর মেয়ে দুজনেই এবার অসুস্থ। জবার মামারা ট্রিটমেন্ট করেও কিছু করতে পারছে না। একদিন জবার কাকা উপরে উঠে এলো, হাতে কিছু কাগজ নিয়ে। ওগুলো দলিলের কাগজ ছিল। বাড়িটা কাকা নিজের নামে করাচ্ছে। দাদার সই লাগবে, কারণ দাদা এই প্রপার্টিটার দাবিদার নয়। সেই কারণে জবার মামারা এই সব দেখে প্রচণ্ড রেগে গেছিলেন। জবার মা কষে একটা চড় মেরেছিলেন তার দেওরের গালে। চড় খেয়ে অপমানে লাল হয়ে যেতে যেতে সে বলল, বৌদি, তুমি কাজটা ভালো করলে না, এর সাজা তোমরা পাবেই, তুমি দেখে নিও। হ্যাঁ, তারা সাজা পেয়েছিল। কদিন পরই জবার বাবা
ঘুমের মধ্যে হার্ট ফেল হয়ে মারা যান। আমি রীতিমতো কেঁপে উঠেছিলাম এই খবরটা পেয়ে। আমি ছুটে গিয়েছিলাম ওদের বাড়িতে। সারা বাড়িতে লোকজন একেবারে ভরে গেছে। কাকা কাকি বাড়ি ছেড়ে অন্য কোথাও গা ঢাকা দিয়েছে। জবার ঠাকুমাও প্রথম থেকেই ছোট ছেলে বৌমার পক্ষে, তবে বড় ছেলের অকাল মৃত্যুতে তিনিও বোবা হয়ে গিয়েছিলেন। পরে জবার বাবার পারলৌকিক সব কাজ শেষ করা হলো। রাজুর মুখের দিকে তাকাতে পারছিলাম না। এই বয়সে বাবাহারা হতে হলো ছেলেটাকে। জবা তো বোঝেইনি যে তার বাবা মারা গেছে। সে তো অন্য দুনিয়াতে বাস করছে। তার সারা শরীরে কাটা দাগ, নখ দিয়ে আঁচড়ানোর দাগ, নোংরা খুঁজে খুঁজে খাচ্ছে। সে আলোতে আসতে ভয় পাচ্ছে। আমাকে দেখলেই সে গুটিয়ে যায়, চলে যেতে বলে আমাকে। আর যদি আমি না যাই তাহলে সে নিজেকেই নিজে মারতে শুরু করে। বোঝা যেত যে ওর শরীরে অন্য কিছু ভর করেছে। আমি খোঁজ করতে লাগলাম এমন একজনের যারা তন্ত্রমন্ত্রের কাজ করে। জবার ঠাকুমাও এবার আর থাকতে না পেরে সব সত্যিটা বলে ফেললেন। তিনি বললেন তার ছোট বৌমাটি এইসব করেছে। সে কালো জাদু করে জবার খাবারের সঙ্গে এমন কিছু একটা মিশিয়ে জবাকে খাইয়েছে যাতে সে জবাকে বশ করতে পারে। ওর শরীরে প্রেত চালনা করা হয়েছে। যদি ওকে সুস্থ না করা যায় তো জবাও এইভাবে মারা যাবে। জবার মা পাথর হয়ে গেল এটা শুনে। শুধু বললেন, কিভাবে পারলেন এসব করতে? একবারও খারাপ লাগলো না? একটাবারও বুকে লাগলো না? এখন ছেলেটাকে হারিয়ে কোন সুখটা পাচ্ছেন আপনি? এক নাতি আর একটা নাতনি আপনার, তাদেরকেও সহ্য করতে পারলেন না? পরে খুব ভালো একজন তান্ত্রিকের সাথে যোগাযোগ করে জবাকে তারাপীঠে নিয়ে যাওয়া হয়। মা তারার আশীর্বাদে জবা সুস্থ হয়ে ওঠে। পরে মেয়েটা বাবার মারা যাওয়ার খবরটা পেয়ে কান্নায় ভেঙে পড়ে। বাবার আদরের মেয়ে ছিল সে, আর কাকে বাবা বলে সে ডাকবে? আমার কাছে এর উত্তরও ছিল না। সব মিটে যাওয়ার পর জবার মামারাই আর বাড়িতে ওদের রাখতে চায়নি। ওর বাবার দোকানটা বিক্রি করে টাকাটা জবার মায়ের হাতে তুলে দেন। বাড়িটা ছেড়ে ওরা হালি শহরে মামার বাড়িতে চলে যায়। যাবার আগে আমার সাথে দেখা করতে আসে তারা। খুব কষ্ট লাগছিল ওদের জন্য, তবুও বললাম, আমাদের বাড়িতে আসিস কেমন? মার কথা শুনে চলবি, মাকে দেখে রাখবি, লেখাপড়া মন দিয়ে করিস, কিছু সাহায্য লাগলে আমাকে ফোন করিস। এরপর ওরা চলে যায়। জবা আর রাজু কেমন যেন হয়ে গেল চোখের সামনে। ওদের মুখে আর সেই হাসিটা নেই। চুপ হয়ে গিয়েছিল ওরা। সত্যি বলতে কি, ওদেরকে আমি পড়িয়েছিলাম 4 কি 5 মাস, কিন্তু প্রায় 1 বছর ওদের সাথে থেকে এইসব দেখে ওরা যেন নিজেদেরই একজন হয়ে গিয়েছিল। চলে যাওয়ার পর কিছু মাস কলে যোগাযোগ ছিল, পরে সেটাও কমে যায়। কালের নিয়মে সবাই নিজের মতো ব্যস্ত হয়ে পড়ি। তবে একদিন সকালবেলায় ফোন করে জবা আমাকে চমকে দেয়। ওর নাকি বিয়ে হয়ে গেছে, আর ভাই ফার্স্ট ডিভিশনে মাধ্যমিকে পাশ করেছে। এটা শুনে আমি খুবই খুশি হয়েছিলাম। যাক, ওদের জীবনে ভালো দিন আসলো। বলে রাখিদি থামল। আমি বললাম, হ্যাঁ, আমিও তাই চাই, ওদের ভালো হোক। কিন্তু ওদের কাকা কাকি ঠাকুমার কোনো শাস্তি হলো না। রাখিদি বলল,
শাস্তি কিনা জানি না, তবে আমার মা খোঁজ নিত ওদের বাড়ির। জবারা চলে যেতেই ওর কাকা কাকি ফিরে আসে। পাড়ার লোক জানতে চাইলে বলে ওর কাকি নাকি প্রেগনেন্ট, তাই বাপের বাড়ি চলে গিয়েছিল। এরপর সময় যায়, কাকি বিছানা থেকে নাকি একবার পড়ে গিয়েছিলেন এবং পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল। কাকা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায় আর কোমরে চোট পায়, আর উঠে দাঁড়াতে পারেন না। ঠাকুমা বেঁচে ছিলেন আরও কিছু বছর, খালি প্রলাপ বকতেন, নিজেকে গালমন্দ করতেন। তার দোষেই তো এত কিছু ঘটল। তিনি যদি চাইতেন তাহলে এমন ঘটনা ঘটতই না। নিজেও সন্তানহারা হলেন আর দুটো নিষ্পাপ শিশুকে বাবাহারা করলেন। সেই ঠাকুমাও এখন আর বেঁচে নেই। তো দাদা, এই ছিল ঘটনা। অনেক রাত হলো, আমার লেখা এখানেই শেষ করছি। ভালো থেকো রাজর্ষিদা, গুড নাইট। আমি স্পেশালি নন্দিনীদিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এরকম ধরনের ইউনিক ঘটনা এবং ভয় পাইয়ে দেওয়ার মতো ঘটনা আমাদের অজানা সত্য চ্যানেলের সঙ্গে শেয়ার করবার জন্য। তিনি এই নিয়ে 4টি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং 4টি ঘটনাই সুপার ডুপার হিট। আমার খুবই ভালো লাগে তার ঘটনাগুলো। আশা করছি তিনি ভবিষ্যতে আমাদের সঙ্গে এইভাবে বজায় থাকবেন এবং শ্রোতাদেরকে এরকম ভয়ের ঘটনা উপহার দেবেন। এবার আমি শ্রোতাদের জিজ্ঞাসা করব, ঘটনাটি আপনাদের কেমন লাগলো? আশা করছি ঘটনাটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। আমার তো ঘটনাটা বেশ ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই ঘটনা বিষয়ে আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকব। আর ঘটনাটি ভালো লাগলে লাইক করতে এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। চলে যাচ্ছি এবার আমরা আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন গেম বয়, বিদাস FF, জয় বণিক, আমাদের সঙ্গে রয়েছেন তিস্তা 951, কমেন্ট করেছেন রঞ্জিত মণ্ডল, আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক, MD মঞ্জু, অজন্তা হরি, নন্দিনী দে, কমেন্ট করেছেন কার্তিক সাহা, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, গীতা গোস্বাম, চুমকি ঘোষ, MD সবুজ, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, ঝুমা দাস, প্রতনু ব্যানার্জি। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই কমেন্ট করুন, এইভাবেই আমাদের অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত থাকুন। ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কাজ আসতে থাকবে যদি আপনাদের সাপোর্টটা বজায় থাকে। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।